আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দর্শক, এর থেকে বড় খুশির কোনো খবর আমি আজ পর্যন্ত দিতে পারি নাই, যদিও একটু লেট হয়ে গেছে, কিন্তু আজকে এনজয় করেন। আজকে আপনাদের জন্য ওই খবর আসছে, খাইয়া ফেলা হয়েছে গত 100 বছরে আপনি আমি বা পৃথিবী যা দেখেনি, নতুন কিছু দেখতে যাচ্ছি আমরা। আর এই কথা কে বলছেন? যিনি কথা বলেন আর বাস্তবায়নে বিশ্বাসী, ডক্টর মোহাম্মদ ইউনূস। সবগুলাই ভাই এক একটা চমক থাকবে। এই গেমটা কেন খেলছে জানেন? বর্তমান সরকার দেখাই দিয়া গেল স্বাধীনতা কাকে বলে। হ্যাঁ ভাই, তারেক রহমান কেন হাসিনা পড়ার পরে ফাঁকা মাঠ পেয়েও গোল দিতে পারলেন না, সেটা বোঝা যাবে। এই মুহূর্তে আলুর দাম না, আলো দরকার, আলো, একটা দিশা দরকার, একটা সাহস দরকার, একটা নতুন কল্পনা দরকার। বাংলাদেশ তো প্রস্তুত, যে ডাক দেবে সেই আগামীর নেতা, তার হাতেই বাংলাদেশ যাবে। পরবর্তী যে সরকারটি আসবে বা সরকার যারা আসবেন, তারাও যাতে এই ডক্টর ইউনূস যে পথটা দেখিয়ে যাচ্ছেন, এই পথটা যদি তারা অনুসরণ করেন অন্তত পক্ষে, তাহলে ভারত কিন্তু বাংলাদেশ নিয়ে ভবিষ্যতে আর কখনো কোন রকম ষড়যন্ত্র করতে পারবে না, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। পাকিস্তান বাংলাদেশকে দেওয়ার জন্য 1 লাখ টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ চাল কিনবে পাকিস্তান, কিনে বাংলাদেশকে দেবে। এর চাইতে অসাধারণ বন্ধুত্ব কিংবা এর চাইতে অসাধারণ ভ্রাতৃত্বের বন্ধন কিংবা রক্তের বন্ধন আর কি কিছু হতে পারে? আগামী নির্বাচনে সেনাবাহিনীর যুগান্তকারী ভূমিকার আভাস, যে ভূমিকা বিএনপির সব স্বপ্ন খান খান করে দিবে, চুরমার করে দিবে এবং বিএনপিকে একটা কঠিন পরিস্থিতির মুখে ফেলে দিবে। জেনারেল ওয়াকার ওখানে টাইম বোমা সেট করালেন, যাতে একত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাজুল ইসলাম সহ আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রত্যেকটা লোক যেন ওখানে অ্যাসাসিনেট করা যায়। নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ভারত সরকার বাংলাদেশ থেকে আসা বেআইনি অনুপ্রবেশকারীদেরকে বা তাদেরকে বাংলাদেশিদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য বা এখান থেকে বিতরণ করার জন্য বা বিতাড়িত করার জন্য একটা কৌশল অবলম্বন করেছেন। বিভিন্ন রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু করেছেন ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার জন্য। যদিও শেখ হাসিনার নামটা আমাদের ভারতবর্ষের নির্বাচন ভোটার লিস্টে কোথাও কোনো রাজ্যতেই নেই, তবুও বলার কথা যে যেখানে বাংলাদেশিদেরকে খুঁজে খুঁজে বের করে দেওয়া হচ্ছে, বের করার একটা কৌশল নেওয়া হয়েছে, সেটা নেওয়া হোক, সেই নিয়ে আমাদের ভারতবাসীদের কোনো আপত্তি নেই, আপত্তি থাকার কথাও নাই, থাকবেও না। কিন্তু যেখানে চিহ্নিত বাংলাদেশি, ঘোষিত বাংলাদেশি, পরিষ্কার স্পষ্ট বাংলাদেশি শেখ হাসিনা, তাকে কেন ভারতবর্ষের আমার আপনার আমাদের সকলের পরে টাকা নিয়ে, ট্যাক্সের টাকা নিয়ে বসিয়ে বসিয়ে খাওয়ানো হচ্ছে, তার নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে? এটা কেন করা হচ্ছে? ভারতবাসী হিসেবে ভারত সরকারের কাছে আমার একটা প্রশ্ন থাকলো, আপনি কি চান যে হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া উচিত? আমি চাইছি না, ভারতবর্ষে 150 কোটি মানুষ চাইছেন, ভারতবাসী চাইছেন যে আমাদের করের টাকা, আমাদের ট্যাক্সের টাকা আমরা নিজেরাই ভোগ করব। আমাদের টাকাতে আমাদের ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করবে, আমাদের টাকাতে আমাদের বাড়ির লোকেরা হাসপাতালে চিকিৎসা পাবেন, আমাদের টাকাতে আমাদের ট্যাক্সের টাকাতে আমরা গাড়ি চড়বো, আমাদের ট্যাক্সের টাকাতে আমরা খাবো, আমরা পড়বো। বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে এসে, ভারত, আমেরিকা থেকে এসে, বিভিন্ন কান্ট্রি থেকে এসে বসবাস করবেন, ভোগ করবেন, তারা অধিকার ভোগ করবেন, এটা কখনো কেউ চাই না। ভারতবর্ষের কোনো একটা নাগরিকও চান না। সবাই চান যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এখান থেকে বিতরণ করা হোক, বিতাড়িত করা হোক, তাড়িয়ে দেওয়া হোক, ঘাট ধাক্কা দিয়ে, রাজনৈতিক আশ্রয় নেবে, সে দেশে অন্যায়। বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, সেই দেশেতে বিচার প্রক্রিয়া চলেছে, সেই দেশেতে বিচার হয়েছে, তাদের আদালতে বিচার হয়েছে, তাদের আদালতে বিচার প্রক্রিয়া হয়ে তার শাস্তি ঘোষণা হয়েছে। এবং সব থেকে কথা একটা জিনিস মাথায় রাখতে হবে, বাংলাদেশের সঙ্গে আমাদের একটা বন্দি পাঠানো এবং বন্দি নেওয়া, এই যে একটা বন্দি প্রত্যার্পণ আইন, এই আইনটা কিন্তু, এই চুক্তিটা কিন্তু বাংলাদেশের সঙ্গে আমাদের রয়েছে। বাংলাদেশ ছাড়াও আমাদের একাধিক দেশের সঙ্গে আমাদের কিন্তু বন্দি প্রত্যার্পণ আইন কিন্তু আমাদের চুক্তিতে কিন্তু সই করা আছে। আমরা যদি শেখ হাসিনাকে না পাঠাই, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশেও যদি আমাদের কোনো ভারতবর্ষে কোনো আসামি, কোনো অপরাধী ভারতবর্ষ অপরাধ করে যদি বাংলাদেশে গিয়ে গা ঢাকা দিয়ে লুকিয়ে থাকেন, তাদেরকেও কিন্তু বাংলাদেশ আমাদের কিন্তু পাঠাবে না। সেটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার হবে। একটা মহিলা, একটা অপরাধীকে বাঁচাতে গিয়ে, শেখ হাসিনাকে বাঁচাতে গিয়ে আমরা ভারতবর্ষের কেন সম্মান নষ্ট করতে যাব? শেখ হাসিনাকে যদি আমরা এখন আড়াল করে রাখি, ভারত সরকার গার্ড করে রাখি, নিরাপত্তা দিচ্ছেন, এটা করে কি আমাদের 150 কোটি মানুষের, ভারতবর্ষের কোনো উপকার হবে? বিন্দুমাত্র উপকার হবে না, বরং পরোক্ষে আমাদের ক্ষতি হবে। তার কারণ বাংলাদেশের সঙ্গে আমাদের একটা চুক্তি আছে। কি চুক্তি আছে? বাংলাদেশের কোনো অপরাধী আমাদের ভারতবর্ষের মাটিতে যদি গা ঢাকা দিয়ে থাকেন, তাদেরকে ফিরিয়ে দেওয়াটা আমাদের আইনের মধ্যে পড়ে। আবার যদি বাংলাদেশে আমাদের ভারতবর্ষের কোনো অপরাধী, ধরুন আমাদের পশ্চিমবঙ্গে কোনো একটা জঙ্গি সংগঠন 10 জন, 5 জন, 20 জন বা 1 জন এখানে একটা মাওবাদী নাশকতা করলো, ওরে একটা ঘটনা ঘটিয়ে দিল, প্রচুর মানুষকে মারধর করলো, খুন করে দিল বা গুলি গালা ব্লাস্ট করালো, তারা গিয়ে মানে সীমানা পার করে বাংলাদেশের মাটিতে গিয়ে আশ্রয় নিয়ে থাকলো। আমরা কি করবো? ভারত সরকার কি করবে? ভারত সরকার করবে কি, বাংলাদেশের সরকারকে আবেদন করবে যে এই মানুষগুলো আপনার মাটিতে, আপনার দেশেতে, খুলনা জেলা হোক, রাজশাহী জেলা হোক, পাবনা জেলা হোক, এই জেলাতে লুকিয়ে আছে, ওই আসামিগুলোকে ভারতবর্ষে ফেরত পাঠাও। তার কারণ ওই আসামিগুলো ভারতবর্ষের শান্তিকে, নিরাপত্তাকে লঙ্ঘন করে এখানে বিস্ফোরণ ঘটিয়ে ওখানে গিয়ে লুকিয়ে আছে। তখন কিন্তু বাংলাদেশ চুক্তি অনুযায়ী
আইন অনুযায়ী ওই আসামিগুলোকে ভারতবর্ষে ফিরিয়ে দেবেন, এটা চুক্তির আইন। কিন্তু যদি আমরা হাসিনাকে না পাঠাই বা বাংলাদেশে না পাঠিয়ে দিই, তাহলে দেশের আবেদন যদি সারা আমরা না দিই, অদূর ভবিষ্যতে আগামী দিনে বাংলাদেশের সরকার যদি আমাদেরকে যদি আসামি ফিরিয়ে না দেয়, পরোক্ষে আদতে আমাদের ভারতবর্ষের 150 কোটি মানুষের, ভারতবর্ষের মাটির, ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের সংবিধান, সম্প্রীতি, শান্তি কিন্তু লঙ্ঘন হবে। তাহলে কি বাংলাদেশের সঙ্গে আমাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সেই হাসিনার জন্য সেই সম্পর্ক নষ্ট হতে পারে? এটাই হচ্ছে একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে হাসিনাকে বাঁচাতে গিয়ে নরেন্দ্র মোদীর পরম ভালো বান্ধবী শেখ হাসিনা, তাকে বাঁচাতে গিয়ে, তাকে রক্ষা করতে গিয়ে ভারতবর্ষের 150 কোটি মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে ভারতের সরকার, বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার। এই অপরিপক্ষ, অদূরদর্শী মানসিকতা নিয়ে কেন্দ্রের সরকার চলছে। কেন্দ্রের সরকারকে মাথায় রাখতে হবে 150 কোটি মানুষের স্বার্থ জড়িয়ে আছে, যেখানে সেই স্বার্থকে রক্ষা করতে গিয়ে অনেক কিছু ত্যাগ করতে হয়। একটা বান্ধবীকে, একটা রাজনৈতিক নেত্রীকে, একটা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে বাঁচাতে গিয়ে, রক্ষা করতে গিয়ে এই 150 কোটি মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিতে পারে না কখনো কেন্দ্রীয় সরকার। এটা মাথায় রাখতে হবে, মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে, দূরদর্শী মানসিকতা থেকে সিদ্ধান্ত নিতে হবে। শেখ হাসিনা একটা রাজনৈতিক নেতৃত্ব, একটা রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আন্তর্জাতিক নেত্রী, এটা অস্বীকার করার কোনো জায়গাই নেই। কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যেই দেশের নেত্রী উনি, সেই দেশের আদালতে বিচার হয়েছে, সেই দেশের আদালত তাকে ফাঁসি দিয়েছেন এবং সেই দেশের সরকার আইনি প্রক্রিয়া মেনে শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন। কিসের স্বার্থ এখানে আছে হাসিনাকে আটকে রাখার? নরেন্দ্র মোদীর কাছে আমার খুব বড় প্রশ্ন। আমি জানি না আমার এই প্রশ্ন কি পৌঁছাবে কিনা নরেন্দ্র মোদীর দরবার পর্যন্ত। তবু আমি কলকাতার মাটিতে দাঁড়িয়ে, পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমি প্রশ্ন করছি নরেন্দ্র মোদী সরকারকে, কিসের স্বার্থ রয়েছে হাসিনাকে বাঁচিয়ে রাখার, হাসিনাকে রক্ষা করার, হাসিনাকে গার্ড করার? আমরা ভারতবাসী, আমাদের নিরাপত্তাকে আপনি নিশ্চিত করুন। আমরা ভারতবাসী, আমাদের নিরাপত্তাকে আপনি নিশ্চিত করুন, দেশের নিরাপত্তাকে আপনি নিশ্চিত করুন। আমরা বাংলাদেশিরা কিভাবে লোকজনদেরকে বুঝালে তারা একটা জিনিস বুঝে। জেনারেল ওয়াকার 17 বেঙ্গলের অ্যাক্টিং সিও হিসাবে সোজারদের সহ দাঁড়ায় থাকলেন পিলখানায়, ভিতরে ঢুকলেন না। বলা হলো আপা নিষেধ করেছে, ঢোকা যাবে না। এই জেনারেল ওয়াকার মেজর অবস্থায়, জেনারেল ওয়াকার তার ব্রিগেড কমান্ডার হাকিমকে, ব্রিগেডিয়ার জেনারেল হাকিমকে ডিসোবে করলো, ডিসিপ্লিন ব্রেক করলো, তারপরও তাকে ওখানে রাখা হলো, তাকে ব্রিগেড কমান্ডার বানানো হলো 46 এর। লন্ডনে কোর্স করতে যাবে, ভর্তি পরীক্ষায় পাস করে নাই, ডোনেশন দিয়ে তাকে ওখানে ভর্তি করানো হলো। ভারতে পাঠানো হলো এনএসজি, র, ভারতের সেনাপ্রধান, ভারতের প্রতিরক্ষা সচিব, তাদের সাথে 9 বার তাকে ভেটিং করানো হলো, তারপরে তাকে আমি চিপ বানানো হলো। ওয়াকারের তত্ত্বাবধানে আজ পর্যন্ত বিডিআর পিলখানার বিচারকাণ্ড সুষ্ঠুভাবে তদন্ত করতে দেওয়া হয় না। ওয়াকারের তত্ত্বাবধানে জনগণের উপরে হেলিকপ্টার থেকে গুলি করে আমার মা বোনদের বুককে ঝলসা করে দিয়েছে, বাচ্চাদেরকে মেরে ফেলেছে, শিশুদেরকে মেরে ফেলেছে, মাকে গুম করেছে, বাবাকে গুম করেছে, সন্তানদেরকে গুম করেছে, যা প্রত্যেকটা অপকর্মের সাথে ওয়াকার জড়িত। ওয়াকার এবং জেনারেল মুজিব, যে মুজিব বিশ্ববিদ্যালয়ে গিয়ে সারে জাহাজে আচ্ছা গান গেয়েছে, তারেক সিদ্দিকীর গুণ তারা এখন ওখানে বসে আছে বাংলাদেশে ধ্বংসযজ্ঞ চালানোর জন্য। ওয়াকার বলেছে সে দেশে শান্তি আনবে এবং কতগুলো অদূরদর্শী রাজনীতিবিদ, অদূরদর্শী লোকজন, অদূরদর্শী বেকুবরা বসে আছে। ওয়াকার বাংলাদেশের সালভেশন নিয়ে আসবে, রাজনীতিতে সালভেশন নিয়ে আসবে, রাজনীতিতে রিফর্ম নিয়ে আসবে। ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে ওয়াকারের ধান্দাবাজি, রয়ের ধান্দাবাজি ধীরে ধীরে প্রকাশ পাওয়া শুরু করলো। যখন রয়ের ধান্দাবাজি প্রকাশ পাওয়া শুরু করলো, তাদের সামনে একটা এলিমেন্টস ছিল। সেই এলিমেন্টসটা কি? কোন একটা অজুহাত দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি অ্যাসাসিনেট করা যায়, এই অ্যাসাসিনেশনের প্ল্যানের পার্ট ছিল, পার্টিকেল ছিল এই টাইম বোমাগুলো ওখানে সেট করা। ডক্টর মোহাম্মদ ইউনূস হঠাৎ যদি ওখানে গিয়ে ঢুকে পড়ে, জাতিসংঘের লোকজনরা যদি ঢুকে পড়ে, তাজুল ইসলাম যদি তার টিম নিয়ে ঢুকে পড়ে, সমূলে তাদেরকে মেরে ফেলা হবে। ওয়াকার ব্যাখ্যা দিবে এখানে আগের সরকার কি করে গেছে আমার জানা ছিল না। ঠিক যেমনি টাইম বোমা পাওয়ার পরে ওখানকার লোকজনরা বলেছে আমরা জানি না, আমরা জানি না। এটা থেকে কি আইএসপিআর কোনো বিজ্ঞপ্তি দিয়েছে? ওখানে যে টাইম বোমা পাওয়া গিয়েছে তাজুল ইসলাম প্রসিকিউশনের স্বার্থে, তদন্তের স্বার্থে তাজুল ইসলাম এটা নিয়ে কথা বলে নাই, সেটা দেশপ্রেমিকের পরিচয় দিয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।